হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। যেমনটা তোমরা জানো যে এখানে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একেবারে স্টার্ট টু এন্ড প্রিপারেশান দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন অজানা তথ্য, বিভিন্ন মজার মজার জিনিসও আমি শর্টসের মাধ্যমে তোমাদের জানিয়ে থাকি। কিন্তু আমার যে বড় ভিডিও, তার মধ্য দিয়ে আমি তোমাদের জেনারেলি এই কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করি ডিটেলে। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অনেক কটা ক্লাস প্লেলিস্টে আমার করে দেওয়া রয়েছে। আজকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস লাইফ অফ আইভিসি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এত বড় একটা পার্ট যে একটা মাত্র ভিডিওর মধ্য দিয়ে বা একটা মাত্র লেকচারের মধ্য দিয়ে আমরা কমপ্লিট করতে পারি না। যেহেতু এখানে আমরা সিভিল সার্ভিসের একটা প্রিপারেশনের কথা মাথায় রেখে পড়াশোনা করি, ঠিক সেই কারণে একটু ভেঙে ভেঙে ছোট ছোট পার্টে কিন্তু আমরা চাই যে বিষয়গুলো তোমরা একদম ভালো করে আত্মস্থ করতে পারো। তো আগে আইভিসির যে ক্লাস সেগুলো দেখে নিও, তারপর আজকে এই সোশ্যাল, পলিটিক্যাল এবং রিলিজিয়াস লাইফের কি কি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাই আমরা শুধু দেখব। আমরা জানি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে পুরনো একটা সভ্যতা। এখান থেকে এমসিকিউও যেমন আসতে পারে, যদি ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হয়ে যায় ব্রড কোয়েশনও আসতে পারে, যদি তোমরা ইউপিএসসি দাও সেখানেও কাজে লাগতে পারে। তো আজকে আমরা ফার্স্টে সোশ্যাল যে পার্টটা, সামাজিক যে অংশটা, সেটা একটু দেখে নেব এখান থেকে কী কী ইম্পর্ট্যান্ট। এই যে পিপিটিটা, এখানে আমাদের যে লেখাগুলো রয়েছে একটু ছোট রয়েছে, একটু অ্যাডজাস্ট করবে। আর এখানে কোনো ওয়ার্ডস যদি মিসিং থাকে অর যদি টাইপিং কোনো মিস্টেক থাকে তাহলে সেটা আমি ক্লাসে বলে দেবো, ঠিক আছে? তো চলো প্রথমে কি বলবো। ইট ওয়াজ আ হাইলি ডেভেলপড আরবান ওয়ে অফ লাইফ। সোসাইটি প্রিন্সিপালি কনসিস্ট অফ মিডল ক্লাস আরবান পিপল। তো এটা ডেফিনেটলি একটা আরবান মানে শহুরে, ঠিক আছে? শহুরে জীবনযাত্রার মধ্যে দিয়ে বিলং করতো, ভীষণ ভালো করে উন্নত ছিল। এবং সোসাইটিটা জেনারেলি দুটো ভাগেই ভাগ করা ছিল, একটা হচ্ছে গিয়ে মিডল ক্লাস আর একটা হচ্ছে আরবান পিপল। Presence of various classes like priest, merchants, craftsmen, pigeons and laborer can be seen. ঠিক আছে? কারা কারা ছিল নর্মালি, যেরকম ধরো যারা লেবার, যারা পুরোহিত, বণিক, তারপর হচ্ছে গিয়ে লেবারার, সমস্ত এরা ছিল। এই যে এখানে এই পিজিয়ন্স বা স্ক্র্যাচম্যানসের মধ্যে এই স্পেলিং দুটো একটু ভুল রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মেনলি এখানে ওইটা পিজিয়ন হবে না, এটা পিজ্যান্ট হবে, ঠিক আছে? মানে চাষবাস যারা করে তাদের কথা এখানে বলা হয়েছে। তো এই সোশ্যাল জীবনে আমরা এটাই দেখতে পাই যে হরপ্পা সভ্যতা বা আমাদের যে সিন্ধু সভ্যতা, সেটা এই দুটো মিডল ক্লাস এবং আরবান পিপলে বিভক্ত ছিল। এটা এবং এটা ডেফিনেটলি এটা শহুরে মানুষ দ্বারাই পরিচালিত হতো এবং তার মধ্যে বিভিন্ন ভাগ ছিল, যেটা কিনা আমরা বর্তমানেও দেখতে পাই যে আমাদের আশেপাশে সমস্ত মানুষেরা থাকেন। পুরোহিত আছেন, বণিক আছেন, কৃষক আছেন, শ্রমিক আছেন, সবাইকে নিয়ে সেটা গঠিত ছিল। আচ্ছা, দ্য ড্রেস অফ দ্য ম্যান কনসিস্ট অফ টু গভর্নমেন্টস, the upper and the lower cotton garments which were generally used. তো এখানে কি কি কনসিস্ট ছিল, এখানে না আই এম ভেরি সরি, বেশ কিছু জায়গায় টাইপিং মিস্টেক আছে, ভেরি সরি। নেক্সট টাইম থেকে খুব ভালো করে আরেকবার চেক করা হবে। তো এখানে এটা গভর্নমেন্ট না, মেনলি দুটো কম্পার্টমেন্ট বলা যেতে পারে। মানে যে মানুষেরা বা যারা থাকতেন তাদের যে ড্রেসের ভাগ ছিল, দুটো পার্ট ছিল, একটা আপার পোর্শন, একটা লোয়ার পোর্শন, এটা ইউজ করা হতো। এইভাবে ব্রেক করে করে পড়ানো এই কারণেই যে যেখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমার বই পড়তে লাগবে না, তোমার মেন কনসেপ্টটা জানা থাকলে তোমার কলম এমনি চলে যাবে। সেটা তুমি বাংলাতেও লিখতে পারবে, তুমি ইংলিশেও লিখতে পারবে। তো এদের যে গাউনটা ছিল বা জামাটা ছিল সেটা কটন গার্মেন্ট ছিল, সুতির মতন একটা বস্ত্র ছিল, যেটা আপার এবং লোয়ার দুটো ভাগে ভাগ ছিল। উল ওয়াজ অলসো ইউজড, এই সময় কিন্তু উলও ব্যবহার করা হতো। ডিফারেন্ট কাইন্ডস অফ নেকলেস হ্যাভ বিন ডিসকভার্ড, তাদের যে গয়না পরতো তারা, সেটাও খুঁজে পাওয়া গিয়েছে। Bracelets were used quite commonly. The vanity case found at Harappa reveals that the Harappan women knew the
আর্ট অফ ওয়াল পেন্টিং, এখানে KNEW মানে জানা হবে দি আর্ট অফ ওয়াল পেন্টিং। তো সোশ্যাল বা সামাজিক যে স্তর, সেক্ষেত্রে আমরা দেখলাম যে এরা কিন্তু যে জামা কাপড় পরতো, কত ভাগে বিভক্ত ছিল, আরবান লাইফ লিড করতো, তারপর হাতে ব্রেসলেট পরতো, তাদের বিভিন্ন ধরনের নেকলেস ছিল, ভ্যানিটি কেস হরপ্পাতে আমরা পেয়েছি। এবং এখানকার যে মহিলারা, তারা কিন্তু এই আর্ট অফ ওয়াল পেন্টিং, দেওয়ালের যে আর্ট, দেওয়ালে ছবি আঁকা, এই যে বিষয়টা, এটা নিয়েও কিন্তু যথেষ্ট পারদর্শী ছিল। তো সামাজিকভাবে দেখতে গেলে কিন্তু আমরা এই চিত্র জেনারেলি দেখতে পেয়ে থাকি। তো পলিটিক্যালি যদি দেখি, সোশ্যাল ওইটুকু অংশ আমাদের জানলেই হবে। পলিটিক্যালি আমরা দেখব যে দেয়ার ইজ নো ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দি পলিটিক্যাল অর্গানাইজেশনস অফ দ্য হারাপ্পান অ্যান্ড নো টেম্পল হ্যাজ বিন ফাউন্ড অ্যাট এনি সাইট। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কোনো জায়গায় কোনো রকম মন্দির খুঁজে পাইনি। হরপ্পার যে ডিসকভার করা হয়েছে, সেখানে কোনো মন্দির পাওয়া যায়নি, এবং যে পলিটিক্যাল রাজনৈতিক কোনো ক্লিয়ারেন্স পাওয়া যায় না, কোনো প্রপার ছবি পাওয়া যায় না। খুব স্বাভাবিক, কারণ খ্রিস্টের জন্মেরও কত বছর আগে এই সিভিলাইজেশনটা হয়েছিল, ফ্লারিশ করেছিল। তো এখন সেক্ষেত্রে আমরা তো সেইভাবে পাবো না, তাই না? তো সেই জন্য যতটুকু সোশ্যাল জিনিসটা আমরা দেখতে পাবো, পলিটিক্যাল বিষয়টা কিন্তু সেইভাবে আমাদের কাছে ক্লিয়ার থাকবে না। তো তখনও সেটা ক্লিয়ার ছিল না। We have no religious structure of any kind except the great bath which was meant for ritual bathing. একমাত্র যদি রিলিজিয়াস কিছু পাওয়া যেতে পারে, আমরা দেখব যে সেটা হচ্ছে কি, ওই যেটা স্নানাগার, মহেঞ্জোদারোতে যে গ্রেট বাথ পাওয়া গিয়েছিল, ওটাই একমাত্র রিলিজিয়াস স্ট্রাকচার হিসেবেও কনসিডার করা হয়। তো এখানে পলিটিক্যাল পার্টটা ভীষণ গৌণ, মুখ্য কোনো বিষয়ই ছিল না। এবং যদি স্নানাগারের কথা দেখি, তাহলে দেখব যে ওই রিলিজিয়াস কিছু যদি স্ট্রাকচার পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ওই যে রিচুয়াল বাথিংয়ের জন্য স্নানাগার। Therefore it would be wrong to think that the priest ruled in Harappa, and it must be noted that Harappans were lacking in weapons. তো আমরা অনেকে মনে করি যে হারাপ্পা পুরোহিত শাসিত ছিল, কিন্তু এমনটা মনে করার কোনো কারণই দেখা যায় না। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, হরপ্পানদের খুব একটা যে উইপন্স, মানে তোমার অনেক বেশি অস্ত্রশস্ত্র ছিল, এমনটাও কিন্তু আমরা দেখতে পাই না। তো যাদের অস্ত্রশস্ত্র থাকে না, জেনারেলি তারা পলিটিক্যালি যে খুব বেশি ভাবুক বা পলিটিক্যালি যে তারা খুব স্ট্রং, এটা আমরা কিন্তু ভাবতেই পারি না। কারণ আমরা জানি যে পলিটিক্স যত এগিয়েছে, অস্ত্র নিয়েই তারা এগিয়েছে। হতে পারে সেটা মানসিক অস্ত্র, হতে পারে সেটা মানে শারীরিক অস্ত্র, কিন্তু তার থেকে অনেক বেশি অস্ত্র বা আর্মস, যেটা হচ্ছে কি কাঠের, লোহার বা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের যে বড় বড় অস্ত্র ধারালো, সেই জিনিসগুলোর কিন্তু অনেক ল্যাকিং ছিল, অনেক কম ছিল। তাই যেহেতু তাদের এগুলো কম ছিল, উইপেন্সগুলো, পলিটিক্যালি কিন্তু আমরা বলতে পারি যে এই জায়গাটা যথেষ্ট উইক থাকলেও থাকতে পারে। এরপর আমরা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট দেখব, রিলিজিয়াস একটা অংশ, যেখানে আমরা সাইডে প্রোটো শিবার ছবি দেখতে পাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ভালো গুরুত্বপূর্ণ একটা পার্ট। চিফ ফিমেল ডেইটি আর টেরাকোটা ফিগার ওয়ার plant is soon growing out of the embryo of a woman represent mother goddess, that means goddess of earth. তো এখানে ডেটিং না ডেইটি হবে, DEITY, ওকে। তো এখানে কি বলছে দেখো, রিলিজিয়াস, যখন আমরা রিলিজিয়াস দিকে দেখব, তখন দেখব যে এখানে মহিলাদের টেরাকোটা ফিগার এমন একটা পাওয়া গেছে, যেখানে মহিলাদের শরীর থেকে একটা প্ল্যান্ট নির্গত হচ্ছে, এবং সেটাই কিনা রিপ্রেজেন্ট করছে কাকে, মাদার গডডেসকে, যেটার মানে হচ্ছে কি পৃথিবীর দেবী বা পৃথিবীর দেবতা। ঠিক আছে, ওই মহিলার শরীর থেকে একটা প্ল্যান্ট, একটা গাছ উৎপন্ন হয়ে বাইরে আসছে, এই ধরনের যে ডেইটি পাওয়া গিয়েছে, সেটা কিন্তু এই রিলিজিয়াস পার্টের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হরপ্পার ক্ষেত্রে। যদি আমরা পুরুষের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু পুরুষের ক্ষেত্রে যেটা দেখতে পাবো, পাশুপতি মহাদেব, Proto Shiva represented in seals as sitting in a yogic posture on a low throne and having 3 braces and 2 horns. তো এই যে ঠিক এই যেটা এখানে বলেছি, প্রোটো শিবা পিকচারটা এখানে দিয়ে দিয়েছি। যোগিক পশ্চারে উনি বসে আছেন, এবং তার মাথায় কি রয়েছে,
মাথায় ওই শিং রয়েছে এবং তার চতুর্দিকে হি সারাউন্ডেড বাই অ্যান এলিফ্যান্ট অ্যান্ড দ্য টাইগার অ্যান্ড আ রাইনো অ্যান্ড আ বাফেলো অ্যান্ড 2 ডিয়ার অ্যাপিয়ার অ্যাট হিজ ফিট। এই যে পুরো পিকচারটা, কোথায় রাইনো আছে কোথায় বাফেলো আছে তার সমস্ত কিছু কিন্তু এই পিকচারটা দেখলেই তোমরা বুঝে যাবে। তো এখান থেকে কোয়েশ্চেন আসে এখানে কি কি আর কি ছিল, তো পিকচারটা মাথায় রাখলে কিন্তু পেয়ে যাবে। দুটো হরিণ, একটা রাইনো রয়েছে, তারপর হচ্ছে গিয়ে একটা বাফেলো রয়েছে, তারপর তোমার হচ্ছে গিয়ে একটা টাইগার রয়েছে, একটা এলিফ্যান্ট রয়েছে। এগুলো সব কিন্তু আমরা ভালো করে দেখতে পারবো। একটা ভিডিওর মধ্যে বা ক্লাসের মধ্যে একটা মিস্টেক হচ্ছে কি, লেখাগুলো একটু ছোট হয়ে গেছে। আমি নেক্সট টাইম থেকে ট্রাই করব যে যাতে তোমাদের এটা আর একটু বড় করা যায়, মানে ওয়ার্ডসগুলো। আর একটা আমি কথা বলি, নেক্সট পোর্শানে যাওয়ার আগে আমাদের এই ক্লাসগুলো তো চলছে এবং বিভিন্ন জায়গায় তোমাদের নিউ করে ক্লাস শুরু হচ্ছে, কলকাতা এবং তার আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলেও, সেগুলো তোমাদের সবকটা জানিয়ে দেওয়া হবে। আর যদি কেউ অনলাইন ক্লাস, জিএস পেপারের অনলাইন ক্লাস এবং বেঙ্গলি অপশনালটা করার জন্য ইন্টারেস্টেড থাকো, তাহলে তোমরা ডেফিনেটলি যোগাযোগ করবে 8617784669 এই নাম্বারে, 8617784669 এই নাম্বারে। এতে আমরা পার্সোনালি ওয়ান টু ওয়ান মানে যদি একজনও কেউ পড়তে চায় তাহলেও আমরা ক্লাস করাই পার্সোনালি। আলাদাভাবেও যদি কেউ একসাথে ব্যাচে না পড়ে আলাদাও করতে চায় সেটাও আমরা করিয়ে থাকি। এবং তার সাথে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আমরা বেঙ্গলি অপশনাল, বেঙ্গলি ডেসক্রিপটিভের ওপরও যথেষ্ট জোর দিয়ে থাকি। বিভিন্ন ডাব্লিউবিসিএস অফিসার স্যার যারা রয়েছেন তারাও এখানে গাইড করেন। স্পেশালি জিএস পেপারের ওপর এখানে নজর দেওয়া হয়। তোমার হচ্ছে ম্যাথ বা ইংলিশ অন্য পেপার কিন্তু এখানে দেখানো হয় না, অপশনাল উইথ বেঙ্গলি অপশনাল জিএস পেপারটা। ওকে, সো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো কোনো যদি মনে হয় ক্লাস করার ইচ্ছে রয়েছে তাহলে 8617784669 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এটাই তোমাদেরকে বলার। আর আগামী দিনে আমরা আরও নতুন অনেক ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। তো চলো আমরা আবার এই পার্টে ফিরে যাই, যে রিলিজিয়াস দিকটা আমরা দেখলাম। এই রিলিজিয়াসটা দিকটা দেখার পর এই ছবিটা তোমাদেরকে একটু দেখাবো। মাদার গডডেস, যে মাদার গডডেসের কথা আমরা পড়লাম, সেই যে শক্তি, সেই মাতৃশক্তি, হ্যাঁ, তার ছবি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো নিউমারাস সিম্বল অফ ওয়ান phallus and female sex organs made of stones indicate the prevalence of lingam and yoni orshi। এই যে এই পার্টটা থেকে, এই সময়টা থেকে আমরা এটুকু বুঝে গেছিলাম যে লিঙ্গ এবং যোনি এই দুটোর পুজো ওই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সময় থেকেই কিন্তু চলে আসছে। পিপল ট্রিজ, বুল, তারপর ডাফ পিজিয়ন, ঘুঘু পাখি, পায়রা, হ্যাঁ, এবং স্টোনস আর ওরশিপড। এবং এই সময় কিন্তু যে স্টোন পাথরগুলো ছিল সেগুলোকেও পুজো করা হতো, কিন্তু নো টেম্পল হ্যাজ বিন ফাউন্ড থ্রো আইডলট্রি ওয়াজ প্র্যাকটিস। কোনো রকম মূর্তি পুজো এখানে ছিল না এবং কোনো মন্দির কিন্তু আমরা পাইনি। কী আমাদের পুজো হতো, পিপল ট্রি, তারপর হচ্ছে কি আমার বিভিন্ন বার্ডসের মধ্যে ঘুঘু পাখি, এগুলো সমস্ত কিছু ছিল। ইন্দাস পিপল ইন গোস্ট অ্যান্ড ইভিল ফোর্স অ্যান্ড ইউজড অ্যামুলেটস এজ প্রোটেকশন এগেনস্ট দেম। তারা কিন্তু ভূতে বিশ্বাস করতো, যে কোনো ইভিল ফোর্স রয়েছে, একটা নেগেটিভ যে শক্তি রয়েছে, তাতেও তারা বিশ্বাস করতো। তো এই সোশ্যাল পলিটিক্যাল এবং যে রিলিজিয়াস লাইফটা আমরা দেখলাম, ভীষণ সংক্ষেপে আমরা দেখলাম, কারণ এখান থেকে বিশাল বড় কোয়েশ্চেন আসে না, প্রচুর কিছু আসে না, যেটুকু আসে সেটুকু আমরা দেখলাম। যদি এখান থেকে বড় প্রশ্ন আসে তাহলে পলিটিক্যালি কোন পয়েন্টগুলো লিখতে হবে, সোশ্যালি কোন পয়েন্টগুলো লিখতে হবে, রিলিজিয়াসলি কোন পয়েন্টগুলো লিখতে হবে খাতার মধ্যে, ইংরেজিতে হোক অথবা বাংলায় হোক, সেটা কিন্তু তোমাদের মাথায় পরিষ্কারভাবে ঢুকে গেল। এই ধরনের কোনো প্রশ্ন যদি আসে যে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক জীবন নিয়ে আলোচনা করো, সেটা হতে পারে ইউপিএসসি মেন্স, হতে পারে ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হয়ে গেল, হতে পারে না হলো মেন্সেই এমন কোনো কোয়েশ্চেন তুলে দিল, সেই কারণে কোনো অংশ থেকে বাদ দেওয়া যাবে না, সেই জন্য এইভাবে তোমাদের করানো হলো। এবং কম্পিটিটিভ এক্সামেও কিন্তু, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এইভাবে খুঁটিয়ে পড়লে এর থেকে বেশি কিছু প্রয়োজন হবে না। এবার সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস যে পার্টটা, সেটা পড়ার পর আমরা আরেকটা অংশ দেখব যেখান থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে বিউরিয়াল প্র্যাকটিস। মারা গেলে
সেখানে কি করা হতো। 4-5টা জায়গা আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বেছে নিয়েছি, যেখান থেকে যেই পার্টগুলো আমাদের ইম্পর্টেন্ট। মহেঞ্জোদারো, কালীবঙ্গাল, সারকোটোডা, লোথাল আর হারপ্পা, এই 5টা জায়গায় ক্রিমেশন হতো মেনলি, মানে দাহ করা হতো অথবা মারা যাওয়ার পর কিভাবে সৎকার হবে সেই ব্যবস্থা করা হতো। কোনটা কোন জায়গায় হতো সেটাই এখানে দেওয়া রয়েছে। 3 ফর্ম অফ বিউরিয়াল কমপ্লিট, ফ্র্যাকশনাল অ্যান্ড পোস্ট ক্রিমেশন। মহেঞ্জোদারোতে 3 ধরনের আর 3 রকম পদ্ধতিতে কিন্তু এই ধরনের মানে মৃতদেহের সৎকার করা হতো। আর কালীবাঙ্গালে ছিল 2টো ফর্মে, মানে 2 ফর্ম অফ বিউরিয়াল, সার্কুলার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার গ্রোভ। কোনো রেক্ট্যাঙ্গুলার গ্রোভ ছিল এবং 2 ধরনের বিউরিয়াল সার্কুলার ছিল। সার্কোডাটাটা ছিল পট বিউরিয়াল, লোথালে ছিল ডাবল বিউরিয়াল, আর হারাপ্পাতে ছিল ইস্ট ওয়েস্ট এক্সিসে, অর্থাৎ ইস্ট ওয়েস্ট এক্সিসে পূর্ব পশ্চিমে মৃতদেহকে শুয়ে রাখা হতো। আর হচ্ছে গিয়ে R37 অ্যান্ড H সেমেট্রি ছিল, আর কফিন বিউরিয়াল ছিল, অর্থাৎ কফিনের মধ্যেও রেখে দেওয়া হতো। তাহলে যত ধরনের বিউরিয়াল প্র্যাকটিস ছিল এর বাইরে আর পরীক্ষায় আসবে না। যদি কোনো রকম MCQ আমাদের মেন্সে আসে তাহলে এই প্র্যাকটিসগুলোর মধ্যে যে কোনো একটা প্র্যাকটিস যদি তোমার অড অ্যান্ড আউট করতে বলে যে কোনটা অড আর কোনটা সিমিলার, তাহলে তোমরা অনায়াসে পেরে যাবে। তাহলে এখানে একটা জিনিস দেখলাম, এই পলিটিক্যাল, সোশ্যাল আর রিলিজিয়াস লাইফ যেটুকু আজকে আমরা করলাম, ইকোনমির পার্টটা করলাম না, ইকোনমির পার্টটা আমরা পরে আবার নিয়ে আসবো ক্লাসটা। এটুকু পার্টে আমরা বুঝে গেলাম যদি MCQ আসে আমরা পারবো, আচ্ছা যদি 1 লাইনারের মতো আসে আমরা পারবো, আচ্ছা যদি ডেসক্রিপটিভ আসে তাহলেও আমরা পারবো। কেন, কীভাবে পারবো? এই যে যদি এরকম প্রশ্ন আসে হরপ্পার অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক আর তোমার হচ্ছে কি ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো, ইংরেজিতে এলে ইংরেজিতেও লিখতে পারবে, আর যদি বাংলাতে আসে বাংলাতে তো অনায়াসে লিখতেই পারবে। ঠিক সেভাবে আমি বলে দিলাম। শুধু এই রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় এই জিনিসগুলো লেখার পর তারপর এই বিউরিয়াল প্র্যাকটিসের একটা লিস্টও করে দেবে। এটা তুমি বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। কখনো আমি বাংলায় পড়াই, কখনো ইংরেজিতে পড়াই, তো কোনো ল্যাঙ্গুয়েজ এখানে কোনো ম্যাটার করছে না। বিষয়টা বিশদে বুঝলে আর কোনো সমস্যা হবে না। তো এইটুকু আমি পড়ালাম। এবার তোমরা জানো যে আমি খুব ছোট্ট একটু পড়িয়ে আবার কি করতে থাকি, আবার সেটাকে শুরু থেকে একটা আমি রিপিট করিয়ে থাকি। তো চলো চট করে একবার রিপিট করে নিই। তো আমরা এই সোশ্যাল পলিটিক্যাল লাইফে যেটা দেখলাম যে এটা যদি সোশ্যাল সামাজিক জীবন দেখলাম, তো যেটা শহুরে সভ্যতা ছিল, জেনারেলি মানে শহুরে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরাই এখানে বসবাস করতো। এছাড়া বণিক, পুরোহিত, বিভিন্ন তোমার পিজেন্ট, শ্রমিক সবাই এখানে বসবাস করতো। এরা যে পোশাক আশাক পরতো সেটা 2টো পার্টে বিভক্ত ছিল। বিভিন্ন ধরনের জামা কাপড়ের মেটেরিয়াল ইউজ হতো, কটন ইউজ হতো, উল ইউজ হতো। তারা হার পরতেন, নেকলেস যেটা বলে, ব্রেসলেট, এগুলো ব্যবহার করতেন, হাতের কঙ্কন ব্যবহার করতেন। এবং মহিলাদের আমরা দেখব যে তারা ওই ওয়াল পেন্টিং বা দেওয়ালের যে চিত্র সেই নিয়েও প্রচণ্ড উৎসাহী ছিলেন। পলিটিক্যালি কোনো বিশদ এখানে জানতে পারা যায় না, এখানে কোনো টেম্পল ছিল না, যেহেতু পলিটিক্যাল এবং রিলিজিয়াস বিষয়টা একই সূত্রে খানিকটা গাঁথা থাকতো, সেই কারণে আমরা এখানে কোনো রকম কিন্তু টেম্পল দেখতে পাই না, কোনো রকম রিলিজিয়াস স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাইনি। হ্যাঁ, একমাত্র যদি স্নানাগার বলি, শুধু মহেঞ্জোদারো স্নানাগারটাকে আমরা পলিটিক্যালি কনসিডার করতে পারি। তো এটাও বলতে পারি যে এখানে কোনো কিন্তু আমরা প্রিস্ট, অনেকে মনে করেন যে এখানে পুরোহিতরা রুল করতো, কিন্তু না, এখানে কোনো রকম পুরোহিতরা রুল করতো না। সবথেকে বড় কথা, পলিটিক্যালি উইক বলা যেতে পারে এই কারণে, কারণ এখানে তেমন কোনো উইপেন্স আমরা দেখতে পাইনি। রিলিজিয়াসলি আমরা মেনলি 2টো জিনিস দেখব, যে লিঙ্গ এবং জনিয়রশিপ খুব বেশি হতো। তার কারণ হচ্ছে গিয়ে এখানে মাতৃশক্তি আমরা দেখতে পেয়েছি, যে যার মধ্য থেকে একটা গাছ বেরিয়ে আসছে, যাকে পৃথিবীর দেবী বলা হয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট, পশুপতি মহাদেবের ছবি দেখতে পাই, শিলের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। তাকে চারদিক থেকে কারা ঘিরে রয়েছেন এটাও আমরা দেখতে পাই। মাদার গডডেসের ছবিও তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। যেহেতু কোনো আইডল ওরশিপ ছিল না, নেচার ওরশিপার ছিল তারা, সেহেতু সেখানে তারা গাছ, ঘুঘু পাখি, পাথর, তারপর বুল, ঠিক আছে, ষাঁড়, এগুলোকে তারা পুজো করতে। এমনকি তারা কিন্তু
ভূতকেও প্রচণ্ড ভয় পেত এবং কোনো একটা নেগেটিভ পাওয়ার বা ইভিল ফোর্স আছে সেটাও কিন্তু তারা বলতেন। বিউরিয়াল প্র্যাকটিসের মধ্যে তোমাদেরকে বললাম যে কীভাবে সমাধি দেওয়া হতো, কীভাবে সৎকার করা হতো, আদৌ দাহ করা হতো কিনা তারও একটা লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি। তো এই জায়গাটা আমি একদম বেসিকভাবে তোমাদেরকে ক্লিয়ার করলাম। আইভিসির একটা বড় পার্ট আমি দিয়ে লং করে একটা কোয়েশ্চেন একটা ভিডিওর মধ্যে ক্লাস করিয়ে দিতে পারি, কিন্তু সেটা আমি করছি না, যাতে যেখান থেকে যেভাবে প্রশ্ন আসে তুমি যাতে কলমটা চালাতে পারো, শর্ট আসুক ব্রড আসুক, আর যে কোনো তুমি পরীক্ষা দাও যাতে কনসেপ্ট পুরো টোটাল ক্লিয়ার থাকে। তাও আমার নিজস্ব ক্লাস করি, আজকে কোথাও মনে হলো হয়তো আরও ইনফরমেশানস আমি দিতে পারতাম, কিন্তু আমিও মনে হয়েছে এই পার্টটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাই এই জায়গাটা আমি একটু সংক্ষিপ্ত তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর জিএস পেপার প্লাস অপশনাল ক্লাসের জন্য যদি প্রয়োজন হয় ডেফিনেটলি যোগাযোগ করো। আর একটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি যে যদি এমন মানে আমরা পরবর্তীতে আমাদের প্ল্যান আছে যে যারা কোনো কোচিং নিতে পারে না, যারা টিউশনস ক্লাস নিতে পারে না, তাদের জন্য আমরা কিন্তু ফ্রি অফ কস্ট নয়, তবে একদম ন্যূনতম একটা মানিতে আমরা আগামী দিনে কম্পিটিটিভ এক্সামের ক্লাস শুরু করাবো, এবং সেটা শুধু মানে কলকাতায় নয়, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং তার মাঝামাঝি বিভিন্ন এরিয়ায়। আপাতত জিএস এবং বেঙ্গলি অপশনাল প্লাস ডেসক্রিপটিভ নিয়ে আমাদের পথ চলা। বিভিন্ন ব্যস্ততার কারণে তোমাদের ক্লাসগুলো ঠিকমতো কমপ্লিট আগেও বলেছিলাম করে ওঠা হয়নি। যতটা পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, কারণ অফলাইন ক্লাসেরও প্রেশার থাকে। তো যদি ভালো লাগে আমার সাথে থাকো, খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি ক্লাস নিয়ে, সঙ্গে থাকো।